নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়ার সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, চ্যানেলে কিছু সমস্যা তৈরি হচ্ছে। তা আমাকে অনেকেই বলেছে যে ব্যাপারটাকে আপনি ইগনোর করে যান। আমার এক্সটেন্ডেড ফ্যামিলির অনেকে আমায় ফোনও করে নিয়েছেন এই ব্যাপারে। অনেকে আমি এই যে কথা বলি সেটা তাদের পছন্দ নয়, ঠিক আছে? আবার আপনাদের মধ্যে কেউ কেউ বলেন যে দিদি আপনার কথা শুনতে খুব ভালো লাগে। দেখুন, আমি সোফিয়ার সাতকাহন যখন শুরু করেছিলাম তখন এটা ভেবেই করেছিলাম এবং আপনাদের বারবার করে বলেছিলাম যে আপনারাই আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব কিছু। তা আমার টুকটাক যে সমস্যাগুলো, যেমন আমার কিছুদিন আগে একজন দাদা মারা গেলেন, হ্যাঁ, আমার শাশুড়ি মা মারা গেলেন, তখনও যখন আমি বলেছি তখনও দেখতে পাচ্ছি যে এক ভদ্রলোক, আমি কারোর নাম নিয়ে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে চাই না, কিন্তু আজ আমি বাধ্য হচ্ছি বলতে। ওনার নাম, আমি যদি খুব ভুল না করে থাকি, তরুণ ঘোষ বা এরকম কিছু। উনি বলেছেন এত বকবক করেন কেন, বা বাজে বকবক করেন কেন, এরম বলেছেন। তাতে কিন্তু আমার খুব ভালো লেগেছে যে আমার সেই দুঃখের দিনে দু একজন কিন্তু আমার বন্ধুরা, তারা কিন্তু গিয়ে সেখানে তাকে কিন্তু বলেছে যে এটা কি বলছেন আপনি, এরকম কিছু বলেছেন। তা আমি নমস্কার, সোফিয়ার সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বলে গল্প বলা শুরু করে দেবো। এটা তো আমার নিজের চ্যানেল এবং আমি সবসময় মনে করি এটা হয়তো খোলা হয়েছে, সোফিয়া খুলেছে, কিন্তু এটা আমাদের সবার চ্যানেল। এটা আমি প্রতি মুহূর্তে আপনাদের বোঝাতে চেষ্টা করি। তাই এখানে আপনাদেরকে জোড়হাত করে বলছি, আমি সবাইকে, ভালো মন্দ সবাইকে পাশে চাই। আমি এই নয়, আমি বলতে পারি না যে আপনারা কেন এখানে রয়েছেন, আপনারা চলে যান, এটা আমি কোনোদিনও বলবো না। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার বাজে বকবক যেই জায়গাটা মনে হবে আপনারা সেই জায়গাটা কেটে শুনবেন, কিন্তু এই ধরনের কোনো রকম রিমার্ক করবেন না। তাতে কি হয় বলুন তো? তাতে যারা আমাকে ভালোবাসেন, যারা আমার কথা শুনতে ভালোবাসেন, তাদেরকেও ছোট করা হয়। বা আমি যে একটু মানে আমার পরিবারের লোকজনের সাথে হাই হ্যালো করি, তারা কেমন আছে, এইটুকুই তো একটা ভিডিওর মাধ্যমে করা যায়, আর কি করা যায়? সামনাসামনি তো দেখা হচ্ছে না। সেটুকুও বন্ধ হয়ে গেলে আমারও খুব খারাপ লাগবে, ঠিক আছে? যাই হোক বন্ধুরা, দেখুন, সবাই তো থাকবেনই, অনেক রকম ঘটনা ঘটবে, অদূর ভবিষ্যতেও ঘটবে। আমি যেহেতু সবটুকু শেয়ার করি, তাই আপনাদের মাঝে এটুকুও শেয়ার করলাম। তা চলুন আজকের ঘটনা তাহলে শুরু করি। আগের ভিডিওতে আপনারা কমেন্ট করেছেন, খুব ভালো ভালো কমেন্ট করেছেন, আমি দেখেছি খুব, বা গোপালও দেখেছে, গোপালও আমার সাথে যোগাযোগ করেছিল। তা আজকে যে ঘটনাটা বলতে চলেছি, বলেছিলাম টালিগঞ্জের ছোট্ট সুমিত, আমার ছেলের মতো সে একটি ঘটনা পাঠিয়েছে, সেই ঘটনাটাই আজকে বলতে চলেছি। এই ঘটনাটিকে ভৌতিক বলবেন নাকি বৈজ্ঞানিক বলবেন, এই মানে একটা মিশ্র ধরনের একটা ঘটনা, কিন্তু ঘটনাটা ভয়ঙ্কর লেগেছে আমার। শুরু করছি তাহলে। সুমিত তো বলেছি, আগেই বলেছি, জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করছিল বা করছে, এখনও এমএসসি করছে। তা এখন ব্যাপার হচ্ছে, সুমিত যে স্যারেদের সাথে, আপনাদের একটা ঘটনা বলেছিলাম সুমিতের, মনে পড়ছে তো, এক্সকারশনে যাওয়া, সেই ওখানে একজন স্যার গিয়েছিলেন, ওনার লাইফের অনেক এই ধরনের প্যারানর্মাল অনেক কিছু ঘটনা রয়েছে। তা সেইগুলোই ও আমাদের মানে ও বলেছে যে আমাকে আস্তে আস্তে শেয়ার করবে, সেরকমই একটা ঘটনা আজকে বলতে চলেছি। তা যখন মোটামুটি ও গ্র্যাজুয়েশন পড়ে, গ্র্যাজুয়েশন মানে পরীক্ষা দেবে, তা সেই সময় ও কিন্তু এই স্যারের কাছে পড়তো। এবার স্যার দুই তিন জায়গায় পড়াতেন, কিন্তু উনি আর কি ডিগ্রি কোর্স এবং মাস্টার ডিগ্রি এই দুটোরই স্টুডেন্ট পড়ান। তা যাই হোক, স্যারের ওখানে পড়তে যেত সুমিত্রা। এবার স্যার দু তিন জায়গায় পড়ালেও সুমিত্রা কিন্তু যেত স্যারের বাড়িতে পড়তে, আর স্যার কিন্তু বাড়িতেও ব্যাচ করাতেন। তা অনেকেই আপনারা নিশ্চয়ই একটা স্টেশনের নাম বলছি, আপনারা দেখুন চিনতে পারবেন, নিউ গড়িয়া। নিউ গড়িয়া স্টেশন থেকে সুমিত যেটা জানিয়েছে, অটোতে করে
অল্প সামান্য একটু যেতে হবে, তাহলেই স্যারের বাড়ি। তো যাই হোক, এবার স্যার তো পড়াতেন এবং সুমিত ওখানে পড়তো। তা ওখানে বাড়ির এন্ট্রেন্স দিয়ে ঢোকার পর, বাড়ির একটু বর্ণনাটা দিচ্ছি, এন্ট্রেন্সটা দিয়ে ঢোকার পর প্রথম পড়বে স্যারের মায়ের ঘর, বৃদ্ধা মায়ের ঘর। ওনার বাবা বেঁচে নেই, মায়ের ঘর। বাড়িটা কিন্তু 3 তলা, এবং 3 তলাটায় সুমিত্রা কোনোদিনও যায়নি, তাই বলছে যে 3 তলায় কি আছে না আছে আমরা কিছু জানি না, কিন্তু দোতলায় ওরা মানে ওই মায়ের ঘর পড়লো, স্যারের মা থাকতেন, তারপরে পাশ দিয়ে হয়তো একটা সিঁড়ি, সেই সিঁড়িটা দিয়ে দোতলায় উঠে গেলে পর দোতলায় আরও 2টো রুম, মানে টোটাল বোধহয় 3টে রুম ছিল। তা 2টো রুম বেশ বড় বড়, আর একটা ছোট রুম, হ্যাঁ সেই ছোট্ট রুমটা একটা কি বলবো, একটা মানে দোতলার একটা কর্নার রুম ওটা আর কি। ওই কর্নার রুমে কিন্তু স্যার ওদেরকে পড়াতেন। তো সুমিত্রা তো পড়তে যেত। এবার পড়তে যেতে যেতে পরবর্তী সময় ওরা জেনেছিল যেটা, যে ওই যে রুমটা, দোতলার ওই যে ছোট্ট মতো রুমটা, ওটা কিন্তু ওই রুমে অনেক কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি কিন্তু আগে ঘটেছে, এটা কিন্তু স্যার জানিয়েছিলেন। কিন্তু ও যেটা বলেছে আমাকে, যে কাকিমা আমরা অনেক সময় একা একা কেউ হয়তো প্রথমে চলে গেল, সে গিয়ে স্যার বলাই ছিল যে ফ্যান চালাবি, চালিয়ে বসবি, আর এরপরে আস্তে আস্তে 1জন 2জন করে, যেমন হয় ব্যাচে আমরা যখন পড়েছি দেখেছি, ওরকমভাবে মোটামুটি 6-7 জন কি 7জন 8জন এরকম স্টুডেন্ট নিয়ে উনি বাড়িতে ওই রুমটায় ব্যাচ করাতেন। তা বলছে কত সময় সুমিত বলল যেটা, যে আমি একাও গেছি, গিয়ে ফ্যান চালিয়ে বসেছি, হ্যাঁ কোনো প্রবলেম হয়নি। বা ইনফ্যাক্ট সুমিত বলে নয়, সুমিতদের ব্যাচে কারোর সাথেই কিন্তু কোনো প্রবলেম কোনোদিনও তারা ফেস করেনি, বা কিছু দেখতে টেকতে বা কিছু অস্বাভাবিক কিছু দেখেনি। তা এবার ব্যাপার হচ্ছে যে ওই যে যখন ওদের প্র্যাকটিক্যাল পরীক্ষা এগিয়ে আসতো যত, হ্যাঁ হয়তো 10 দিন 15 দিন বাকি আছে প্র্যাকটিক্যাল পরীক্ষা, সেই সময়, আর জিওগ্রাফি যেহেতু প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট একটা, সেহেতু কী হতো, বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যালগুলো ওদের ওখানে স্যার পড়াতেন। মানে সুমিত বলেছে আমাদের 5 ঘন্টা 6 ঘন্টা, কোনো দিন 7-8 ঘন্টা পর্যন্ত প্র্যাকটিক্যাল করতে হতো। হয়তো ভোর থেকে শুরু হয়েছে, আমাদের চলছে সেই সন্ধে, হয়তো রাত্রির অবধি, হ্যাঁ এরকম করতে হতো, স্যার করাতেন আর কি, সন্ধে লেগে যেত। তো যাই হোক, তখন স্যার বলতেন পরীক্ষার একদম আগ দিয়ে, যে স্যার বলতেন যে তোরা পারলে দুপুরের লাঞ্চ বা বিকেলের টিফিন এগুলোও নিয়ে সাথে চলে আসবি। এবার উনি তো ক্লাস করাতে করাতে হয়তো ওই 1:30-2টো নাগাদ একটা টিফিন ব্রেক দিতেন, এবং নিজেও ভেতরে চলে যেতেন খেতে, আর এরাও বাচ্চারাও যে যার বাড়ি থেকে যা খাবার আনতো সেগুলো খেয়ে টেয়ে নিয়ে আবার কিন্তু প্র্যাকটিক্যাল শুরু হতো। তো সুমিত বলেছে যে কাকিমা শুধু যে প্র্যাকটিক্যাল হতো তা নয়, বন্ধু বান্ধব একসঙ্গে থাকা মানেই বুঝতেই পারছেন যা হয়, একটু কথা, একটু আড্ডা, একটু হাহি, এগুলোও হতো। আর স্যারের কাছে, একজন মাস্টারমশাইয়ের কাছে মানে দীর্ঘদিন পড়তে পড়তে, আর উঁচু ক্লাসের ছেলেমেয়েরা বিশেষ করে, আমাদের লাইফ দিয়েই বলছি, যে তখন স্যার বা ম্যাম যিনিই হন না কেন বন্ধুর মতো হয়ে যেতেন। হয়তো কোনো একটা মজার আলোচনা হচ্ছে, সেখানে স্যার ম্যামরাও ঢুকে পড়ে যোগ দিতেন, এরকম আমাদের লাইফেও তো হয়েছে। তো এরকমই স্বাভাবিক, এরমভাবেই চলতো। তখন মানে এটা সুমিতদের স্যার গল্প করেছেন। একদিন কি হয়েছে, ওরকম একটা ব্যাচ তখন স্যারের বাড়িতেই কিন্তু ক্লাস করছে, হ্যাঁ এবার ক্লাস করছে, স্যার ক্লাস করাচ্ছেন। এবারে কি হয়েছে, এই বাড়ি একটুখানি ঘরটার একটু বর্ণনা আপনাদের সাথে শেয়ার করি। ঘরটার ঢোকা বা বেরোবার একটি মাত্র দরজা ছিল, ওই দরজা দিয়েই সবাই ঢুকতো, এবং ঢুকেই দরজার একপাশে একটা বড় ডাইনিং টেবিল পাতা ছিল। ডাইনিং টেবিলে কি হয়, 4 চৌকো, ধরুন এরকম একটা 4 চৌকো টেবিলের একদম সামনে আর এই দুধারে বলতে পারি 2জন বসে, আর এই যে 2জন বসলো, আর এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে সবাই মিলে ঘিরে বসে। তা এইভাবেই কিন্তু টেবিলটা ওখানে পাতা ছিল। ঘরটা খুবই ছোট। তা দরজার দিক থেকে মানে ঢুকে যে কর্নারটা পড়ে, সেই কর্নারে কিন্তু স্যার বসতেন না, স্যার বসতেন কিন্তু উল্টো দিকের কর্নারে।
তার মানে ধরুন এই যে একটা টেবিল পাতা আছে, এখান দিয়ে যে লোকটা ঢুকে এই কর্নারে বসা সেটা কিন্তু করতেন না, উনি গিয়ে উল্টো দিকের কর্নারটায় বসতেন। তা যাই হোক, এরকমভাবে উনি তো বসেছেন ওই কর্নারে গিয়ে। এবার ওনার পাশে একটি মেয়ে বসতো, এই জায়গাটা মন দিয়ে শুনবেন, ওনার পাশে একটি মেয়ে বসতো, স্যারের পাশে এক ধারে আর কি একটা মেয়ে বসতো, তার পাশে আরেকটি মেয়ে বসতো। তা সুমিত বলেছে যে ওনার স্টুডেন্ট হিসাবেই উনি বলেছেন এই মেয়ে দুটির নাম ওকে জানায়নি, ওকে মানে ওদেরকে যখন ঘটনাটা বলেছে তখন জানায়নি, কাজেই ও বলেছে যে আন্টি আমি তোমাকে নামটা বলতে পারলাম না। তা ঠিক আছে, তাতে কিছু অসুবিধা নেই। আমি আবারও বলে দিচ্ছি, স্যার তো বললাম দরজার উল্টো দিকের একটি কর্নারে বসতেন এবং ওনার এক পাশে একটি মেয়ে বসতো, তার পাশে একটি মেয়ে বসতো। তা স্যারের পাশে যে মেয়েটি বসতো তাকে নিয়ে কিন্তু ঘটনাটা নয়, ঘটনাটা হচ্ছে তার পাশে যে মেয়েটি বসতো তাকে নিয়ে। ওদিন তো ওরকম সুন্দর ক্লাস চলছে, সকাল 8:30 থেকে শুরু হয়েছে, মোটামুটি 1:30-2টো নাগাদ স্যার একটা লাঞ্চ ব্রেক দিয়েছেন। এবার ছাত্রছাত্রীরা যেমন হয় নিজেরা খাবার দাবার খুলে খাচ্ছে টাচ্ছে, তারপরে গল্প গুজব হাসি ঠাট্টা এগুলোও চলছে। আর স্যার যেমন যথারীতি ওই দুপুরবেলা বাড়ির ভেতরে গেছেন, উনিও খাওয়া দাওয়া করবেন টরবেন। তা যাই হোক, এরপরে যখন ওই লাঞ্চটা ব্রেক হয়, ব্রেক হওয়ার পর কি হচ্ছে, স্যার আসেন। এবার সুমিত যেটা জানিয়েছেন, স্যার আসেন মানে এই নয় যে তখনই প্র্যাকটিক্যাল শুরু হয়ে যাবে, তা নয়। ওই সবাই একটুখানি কথা বলছে স্যারের সাথে, স্যারও বলছেন, এই ব্যাপারটা চলে। আর সুমিত যেটা বলেছে যে সাধারণত যারা এই জিওগ্রাফি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে প্রচুর প্র্যাকটিক্যাল, বললাম তো প্র্যাকটিক্যাল করতে হয়। এবার সকাল থেকে প্র্যাকটিক্যাল শুরু হয়ে প্র্যাকটিক্যাল করেই চলেছে, এরাও ক্লান্ত হয়ে যায় বা হাঁপিয়ে যায়। তো ওরকম ওদের না যখন ওই খাবারটা মানে লাঞ্চ ব্রেকে যখন যে যার বাড়ি থেকে যা টিফিনটা নিয়ে আসতো, এই খাবারটা যখন ওরা খেত, খাওয়ার পর না ওদের একটা স্বাভাবিকভাবেই লেথার্জি টাইপের আসতো, একটা ঝিমুনি ভাব আসতো। হ্যাঁ, আর এই সব গলায় বন্ধু তো, কেউ কারো গায়ের মধ্যে একটু হেলান দিয়ে ঘুমিয়ে মানে চোখ বন্ধ করে রয়েছে, এরকম ব্যাপারটা হতো আর কি, যেটাকে আমরা ল্যাথ খাওয়া বলে থাকি। তো যাই হোক, এখনকার ছেলেমেয়েরা এই কথাটা খুব ইউজ করে, ল্যাথ খাওয়া। তো যাই হোক, আমার আজ সুযোগ এলো বলে আমি একটু বলে নিলাম। তা ও যেটা বলেছে সুমিত, যে ওদের টোপোশিট মানে বিশাল ম্যাপ, তার মধ্যে মানে সেই সরু রেখা টেখা, এই ব্যাপারগুলোকে আমি আমার মতো করে বলছি, আমার এটা তো সাবজেক্ট ছিল না, আমি আমার মতো করে বললাম। ও যেটা বোঝাতে চেয়েছে জানি না বোঝাতে পারলাম কিনা। তো এই করতে এই সমস্ত হয়তো আঁকা জোকার কিছু ব্যাপার থাকে বা কিছু ড্রয়িংয়ের ব্যাপার থাকে, যাই হোক এই করতে ও যেটা বলেছে ঘাড় গর্দান পুরো লেগে যাওয়ার মতো অবস্থা, মানে ব্যথা হয়ে যায়। তাই স্বাভাবিকভাবেই পেটে যখন একটু ভারী খাবারটা পড়ে তখন অটোমেটিক্যালি একটা ঝিমুনি আসে। তা সেরকমভাবেই স্যার লাঞ্চ ব্রেকের পর ঢুকেছেন, স্যার কথা বলছেন, আর সবাই একটুখানি হেলিয়ে বা ঝিমিয়ে এরকম রয়েছে। তা স্যারের এক পাশে যে মেয়েটি বসতো, তার পাশে যে মেয়েটি, এরা দুজন গলায় বন্ধু। তো ওই স্যারের পাশের মেয়েটি তার পাশের মেয়েটি কি করেছে, ওর মেয়েটির গায়ে হেলান দিয়ে ও শুয়ে রয়েছে। তা স্যার সুমিতদের যেটা বলেছে, ও যে শুয়ে রয়েছে ওর মানে মুখটা কিন্তু ইয়ের দিকে, স্যারের দিকে নয়, ও হেলানটা মানে পিঠটা স্যারের দিকে দিয়ে হেলান দিয়েছে পাশের মেয়েটার গায়ে, আর মুখটা কিন্তু দরজার দিকে, স্যার সুমিতকে যেভাবে জানিয়েছে। এবারে হঠাৎ করে স্যার লক্ষ্য করলো 7-8 জনের একটা গ্রুপ, স্যার লক্ষ্য করলো তার মধ্যে থেকে ওই 5 থেকে 6 জন মতো দুমদাম করে লাফিয়ে ঘরটা থেকে বেরিয়ে দুদ্দার করে নিচে চলে গেল। এবার স্যার তো অবাক হয়ে গেছে যে কি ব্যাপার, স্যারও বুঝতে পারছেন না যে এমন হঠাৎ করে কি হলো যে ওরা দুদ্দার করে সবাই মিলে নিচে চলে গেল। এবার স্বাভাবিক, একটা ঘর যখন পুরো খালি হয়ে গেল তখন যারা থেকে গেল স্যারের দৃষ্টিটা সেদিকেই যাবে। এই সময়টা মন দিয়ে শুনবেন কিন্তু, এই সময়টা
ওই যে স্যারের পাশের মেয়েটি আর তার পাশের মেয়েটি যে হেলান দিয়েছিল, সে দরজার দিক থেকে ঘাটটা ঘুরিয়ে এরকম স্যারের দিকে তাকালো। স্যার দেখলেন দুটো চোখে দুটো আইবল নেই, পুরোপুরি ধবধবে সাদা চোখ দুটো। আমি এই যে আপনাদের সামনে কথা বলছি, ভিডিও করছি, আমার যদি চোখে আইবল দুটো না থাকে তাহলে কি হবে? সাদা ধবধবে হয়ে যাবে চোখ দুটো। ঠিক সেইভাবে স্যারের দিকে মেয়েটি কিন্তু ঘুরে তাকালো। আর স্যারের দিকে যখন তাকালো, অটোমেটিক্যালি তার পাশের মেয়েটিও দৃষ্টি পড়বে তার দিকে, এবং স্যার এবং ওই মেয়েটি দেখলো যেটা 4 থেকে 5 ইঞ্চি পর্যন্ত তার মুখ থেকে বিরাট বড় একটা জিভ নিচে দোল খাচ্ছে। ভাবতে পারেন সিচুয়েশনটা? তখন পাশের মেয়েটি ভুলে গেছে যে পাশে স্যার বসে আছে। স্যার সুমিতদের বলেছেন আমাকে পুরো লাথি মেরে টেরে, কারণ স্যার যেখানে বসে থাকেন সেখান থেকে স্যারকে দরজা দিয়ে বেরোতে গেলে প্রচুর স্টুডেন্টদের সর বাবা সর মা করতে হবে, তারপরে চেয়ার টেয়ার সরিয়ে তবে বেরোতে হবে। কারণ আমি তো বললাম দরজা দিয়ে ঢুকেই যে কর্নারটা সেটাই স্যার বসেন না, বসেন উল্টো দিকের কর্নারে। এবার মেয়েটিকে বেরোতে গেলেও স্যারকে ওই সরিয়ে টরিয়ে বেরোতে হবে হয়তো। স্যারকে পুরো লাথি টাথি মেরে ওই মেয়েটি দুড়িয়ে তো বেরিয়ে গেছে, শুধু না, সে আবার একটা অদ্ভুত কাজ করে গেছে। সে যাওয়ার সময় বাইরে থেকে দরজাটা লক মেরে দিয়ে নিচে নেমে গেছে। তাহলে ঘরের ভেতর কে রইল? মেয়েটি রইল আর স্যার রইল। এবারে ওই ঘরের মধ্যে স্যার আর মেয়েটি তো রইল, এদিকে এই যে প্রথম লটের যে ছেলেমেয়েরা 4-5 জন ছেলে মেয়ে দুড়িয়ে যে নেবেছে, তারা তো গিয়ে পৌঁছেছে ওই স্যারের মার ঘরের সামনে। আমি তো বললাম ঢুকেই স্যারের মার ঘর। এবার সেই বৃদ্ধা বলছে তোরা এরকম করছিস কেন? কারণ তারা ভয়ে ওখানে পৌঁছে ঠক ঠক করে কাঁপছে। তারপরে তো এই যে মেয়েটি বললাম 2 বন্ধু, যে মানে ঘনিষ্ঠ বন্ধু, তার একজন তো নেবে এসছে এইভাবে যখন মানে ওদেরকে বারবার উনি জিজ্ঞাসা করছেন স্যারের মা যে কি হয়েছে, আমাকে বল না কি হয়েছে, কেউ কিছু বলে না। এবার তখন উনি বলেন ঠিক আছে যা হয়েছে হয়েছে, চল আমি যাচ্ছি, আমি সাথে যাচ্ছি, তোরা তো কেউ চল। এবার বাড়ির মধ্যে কিন্তু স্যারের মিসেস রয়েছেন, উনি অন্য স্কুলের টিচার, সবসময় উনি থাকেন না, কিন্তু স্যারের দুখানা বোন রয়েছে, স্যারের মা রয়েছে, তারপরে কাজে 2-3 জন কাজ করে তারা রয়েছে, ঠিক আছে। এবারে স্যারের মা বলছেন যে আমরা তো যাচ্ছি, স্যারের মা, এক বোন, তখন বোধহয় আরেক বোন বাড়ি ছিলেন না, হ্যাঁ, ওনারা তো যাচ্ছেন, কিন্তু তোরা কেউ চল। এরা কেউ তো বাচ্চারা যেতে রাজি নয়। অতি কষ্টে তখন ওই মেয়েটিকে বলেছে তোর তো ঘনিষ্ঠ বন্ধু, আমি তো আছি, কিচ্ছু হবে না, চল। তখন ওকে নিয়ে আর 2-3 জনকে নিয়ে বাদবাকিরা নিচে দাঁড়িয়ে থাকে। ওরা তো ওপরে গিয়ে দেখে যে দরজার লক আটকানো। এবার বলি, ভেতরে স্যারকে যে লাথি মেরে ও চলে গেছিল মেয়েটি, স্যার বসতেন একটা রিভলভিং চেয়ারে, যে রিভলভিং চেয়ারগুলো চতুর্দিকে ঘোরে, আমরা প্রত্যেকেই জানি, কিন্তু চেয়ারগুলোয় ধাক্কা লাগলে চেয়ার উল্টে যায়, এবং সুমিত বলেছে স্যারের চেয়ারটা কতকটা ভাঙাই ছিল। ওই মেয়েটি যখন দুদ্দার করে বেরিয়েছে তখন স্যার কিন্তু চেয়ার থেকে পড়ে যায়। অবস্থাটা ভাবুন, উনি ওইভাবে পড়ে রয়েছেন, সামনে ওই রকম দুটো চোখে তার কোনো মানে কালো অংশ বিন্দুমাত্র নেই, ফ্যাট ফ্যাট করছে সাদা দুটো চোখ, আর 4-5 ইঞ্চি মিনিমাম জিভটা ওরকম ঝুলছে, স্যারের দিকে তাকিয়ে আছে, আর স্যার ওরকম পড়ে রয়েছে। এরপর তো ধীরে ধীরে স্যার ওখান থেকে উঠেনি, কিছু তো করার নেই, ওইভাবেই স্যার তাকিয়ে আছে, সেও তাকিয়ে আছে। স্যার সুমিতদেরকে যেটা জানিয়েছেন, বলে আমি খালি মনে ভাবছি ওই মেয়েটি, মানে স্যারের পাশে যে মেয়েটি বসে তার কথা স্যার ভাবছেন যে বাবা তুই গেলি তো গেলি, ভয়ের চোটে দরজাটা আটকে দিয়ে চলে গেলি, স্বাভাবিক ব্যাপার এটা।
এরপরে স্যার তো ওইভাবে তাকিয়ে রয়েছে। স্যার বলেছেন যে আমি এতটা ভয় পেয়ে গিয়েছিলাম যে আমি যে চিৎকার করে বাইরে কাউকে ডাকবো, কারণ এতজন কাজের লোক আছে, বাড়ি ভর্তি লোকজন আছে, স্যার কিন্তু সেটা করতে পারেননি। এরপরে স্যার আর ওই মেয়েটি প্রায় 7 থেকে 8 মিনিট একটা রুমে বন্দি ছিল। ভাবুন কতটা মানে উনি সাহসী বা স্ট্রং। অন্য কেউ হলে কিন্তু অজ্ঞান হয়ে পড়ে থাকতেন বা তার ক্ষতি হয়ে যেত। উনি কিন্তু ওইখানে মেয়েটির দিকে লক্ষ্য করে, আর মেয়েটিও স্যারের দিকে তাকিয়ে একভাবে ছিল। মেয়েটি কিন্তু কোনো রকম যে এসে হামলা করা বা কিচ্ছু কিন্তু করেনি। এরপরে কারণ ওরা যে নিচে গেছে ছাত্ররা, তারা ভয় ঠকঠক করে কাঁপছে, তাদের বুঝিয়ে সুজিয়ে এই স্যারের মা চল বাবা আমি যাচ্ছি, আমার সাথে তো কেউ চল, এই করে করে আনতে তো টাইম লেগেছে। এরপরে কি হয়েছে, স্যার কিন্তু এরা যখন এসে দরজার কাছে পৌঁছে দেখছে দরজা তো ছিটকানি লাগা, মানে ছিটকানি আটকানো, এবার ততক্ষণে স্যার কিন্তু ভেতরে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেন। তিনি লক্ষ্য করেন আস্তে 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 কিন্তু মেয়েটির চোখটা বুজে আসছে, আর জিভটা ক্রমশ ছোট হতে 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 গুটিয়ে জিভটা ভেতরে চলে গেল, এবং চোখটাও কিন্তু পুরোপুরি বুজে গেল। এবং যে চেয়ারটিতে মেয়েটি বসেছিল, মেয়েটি কিন্তু বসেই ছিল, যে চেয়ারটিতে বসেছিল সেই চেয়ারের ওপর এরমভাবে মাথাটা দিয়ে ও কিন্তু হেলে ওইভাবে পড়ে রইল। এরপরে তো এরা তো গিয়ে ছিটকানি খুলে স্যারকে বাট্টার করে। স্যার তো বেরিয়ে সেই ওনার ওই মেয়েটির বাবা মাকে প্রথমে ফোন করে। স্যার তো খারাপ কিছু বলেননি, মোটামুটি দেখা করার জন্য কিছু বলেছেন, এরকম একটা কিছু বলেন। আর স্যারের ওখানেই দুজন বড় বড় ডাক্তারবাবু বসতেন, তাদেরকে একজনকে কল করে নিয়ে আসা হয়। তা উনি এসে বলেন যে প্রেশার হাই হয়ে গিয়েছিল, প্রেশারটা হাই হয়ে গিয়েছিল। তা যাই হোক, তারপরে তো তাকে কিছুক্ষণ রেস্ট ফেস্ট করে সে মানে পরবর্তী সময়ে সে সুস্থ হয়ে ওঠে, এবং সেই কিন্তু স্যারকে জিজ্ঞেস করছে এত লোকজন এখানে কেন, কি ব্যাপার, ডাক্তার কেন, এগুলো মানে এই যে মাঝের যে টাইমটা, এটা কিন্তু টোটালি সে ভুলে গেছিল। তা স্যারের বক্তব্য যেটা, যে যদি এটা কোনো রকম প্রেশার বেড়ে যাওয়ার কারণে বা কমে যাওয়ার কারণে যদি এটা হয়ও, বা তাতে কারো চোখের আইবলটা ভ্যানিশ হয়ে যেতে পারে, আর জিভটা 4 থেকে 5 ইঞ্চি নেমে যেতে পারে, এটা কি স্বাভাবিক? খুব আমি তো এটা কোনোদিনও শুনিনি। সুমিতকেও স্যার বলেছেন যে আমি এতদিন আমি স্যারের জীবনে এরকম প্রচুর ঘটনা ঘটেছে বলে স্যারের কাছে এই ব্যাপারগুলো নতুন নয়, কিন্তু স্যারও কিন্তু বলেছেন যে আমার কিন্তু এরকম ঘটনা আমি কোনোদিনও দেখিনি। তা যাই হোক, আজকের ঘটনাটা সুমিত পাঠালো, এবং ওর খুব শরীর খারাপ চলছিল, পুরো গলা ফলা ভাঙা, কাশছে, তা সত্ত্বেও এই ঘটনাটা পাঠিয়েছে যাতে আমি আপনাদের সাথে শেয়ার করি। অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা যে এই ছোট্ট ছেলেটির পাঠানো ঘটনাটি আপনাদের কেমন লাগলো। আর আপনারা কমেন্ট করবেন দয়া করে, তাতে ও দেখবে, ওরও ভালো লাগবে, খুশি হবে, আর ওর স্টকে ওর ঝুলিতে যদি কিছু থাকে অবশ্যই শেয়ার করবে। আর কি বলবো, আপনাদের জীবনে ঘটা বা কারো মুখ থেকে শোনা যদি এরকম কোনো ঘটনা থাকে অবশ্যই দয়া করে কিন্তু একটু নক করবেন বা শেয়ার করবেন। আর পুরনো বন্ধুরা যারা রয়েছেন, যারা প্রথম দিন থেকে রয়েছেন, আমায় সবসময় সাপোর্ট করছেন জানি। যদি আজকের ঘটনা ভালো লাগে বা ভিডিওগুলো ভালো লাগে আপনাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, ফ্যামিলির মধ্যে দয়া করে একটু ছড়িয়ে দেবেন, কারণ অনেক তো নতুন বন্ধু যোগ দিচ্ছেন, তাদেরকেও আমার এটা বলার। আর নতুন বন্ধুরা যারা আছেন, যারা এতটা সময় ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা শুনলেন, যদি ভালো লাগে দয়া করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন, এবং বেল আইকনের অলে গিয়ে প্রেস করবেন, তাতে আমি যে কোনো ভিডিও আপলোড করি না কেন তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর কি বলবো, সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে। নমস্কার।